আমাদের আজকের টং আলাপের এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কথা বলবো এই এপিসোডটার সূত্রধর হিসেবে কাজ করবো। আমি সেলিনা আজিজ, গভর্নেন্স এন্ড পলিটিক্স ক্লাস্টারে কাজ করি বিআইজিতে। আমার সাথে সাখাওয়াত ভাই আছেন, তানভীর সাথী আছেন। আমরা তিনজন মিলেই বিআইজির একটা সাম্প্রতিক একটা গবেষণা কর্ম, যেটাতে আমরা ইনভলভ ছিলাম, যেটাকে আমরা বলি চেঞ্জিং ভিলেজ স্টাডি, সেইটা নিয়েই কিছুটা কথা বলবো। কিন্তু তার সেই কথাটা বলার আগে আমি আরেকটু বলতে চাচ্ছি যে কেন আমরা এই কাজটা শুরু করলাম। আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম, আমরা কি দেখতাম যে বেশিরভাগ আমার নানা বাড়িতে যেমন আমাদের গোসল করতে হতো পুকুরে, এবং বাড়িতে কখনোই কোনো বিদ্যুৎ ছিল না। তো রাত হলেই আমাদের একটা বিশাল হ্যাজাক বাতি জ্বালানো হতো, যার আলোয় আমরা বসে আড্ডা দিতাম, খাওয়া দাওয়া করতাম, সেরকম। তো সেই গ্রাম থেকে তো বাংলাদেশ আসলে অনেক পরিবর্তিত হয়ে গেছে। যেভাবে নগরায়ন বাড়ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তার সুফল গ্রামেও পৌঁছে গেছে, এবং গ্রামে দৃশ্যমান অদৃশ্যমান অনেক পরিবর্তন হয়েছে। আমরা গ্রামে গ্রামে বিদ্যুতের ব্যবহার দেখছি, আমরা দেখছি ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার, আমরা দেখছি এগ্রিকালচারে মানুষ এখন অনেক রকম মডার্ন ইকুইপমেন্ট ইউজ করছে। তো সেই ভাবনা থেকেই আমরা যেটা পিএইচডিতে চিন্তা করলাম যে আগে এক সময় 70-80 দশকে বাংলাদেশের গ্রামগুলোকে খুব ভালো মতো স্টাডি করা হয়েছে, কারণ গ্রাম তখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। যতই নগরায়ন হচ্ছে, আমরা গ্রাম থেকে দূরে সরে আসছি, এবং গ্রামকে নিয়ে খুব ভালো গবেষণা ইদানিং কালে হয় না বললেই চলে। তো বিআইজিতে যখন আমরা ব্র্যাকের বেশ কিছু পুরানো কাজ দেখছিলাম, তখন আমরা নিজেদের মধ্যেই চিন্তা করছিলাম যে কি হয় যে যদি আমরা এই কাজগুলো আবার করি। যেমন ব্র্যাকের একটা কাজ ছিল 25টা গ্রাম নিয়ে, বেশ পুরানো একটা কাজ। তো আমরা ভাবলাম যে আমরা নতুন একটা গবেষণা কাজ শুরু করব, কিন্তু এই 25টা থেকেই কিছু গ্রাম ধরে নিয়ে আমরা দেখা যে ওই গ্রামগুলা আগের তুলনায় এখন কোথায় পরিবর্তিত হয়েছে, কিভাবে পরিবর্তিত হয়েছে। তো এই আলোচনাটাই আমরা আজকে করব। এবং এই কাজটা করতে গিয়ে আমরা কি করেছি, ভিলেজ স্টাডিজটা দেখতে গিয়ে আমরা গ্রাম তো অনেকভাবে পরিবর্তিত হয়েছে, চাষাবাসে পরিবর্তিত হয়েছে, বিদ্যুতায়নের পরিবর্তিত হয়েছে, মাইগ্রেশন আসছে বাংলাদেশে, তার সূত্র ধরে গ্রামেও ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আসছে। তো আমরা আজকে কথা বলবো মূলত 3টা বিষয় নিয়ে, যদিও আমরা পুরো স্টাডিটাতে আরো অনেকগুলো বিষয় দেখেছি। আমরা আজকে কথা বলতে যাচ্ছি যে গ্রামের সাংস্কৃতিক পরিবর্তন কেমন হয়েছে, এই ডিকেইডস ধরে ধরে সাংস্কৃতিক পরিবর্তন কেমন, সাম্প্রতিক ডিকেইড দিয়ে আরো কেমন। এবং আমরা কথা বলতে যাচ্ছি, যেটা আমাদের জন্য খুব ইন্টারেস্ট, যেহেতু আমরা অর্থনীতি নিয়ে অনেক কাজ করি, যে এত বেশি মাইগ্রেশন, এত বেশি রেমিটেন্স দেশে আসছে, সেটার কারণে গ্রাম কিভাবে পরিবর্তিত হচ্ছে। এই যে চেঞ্জটা যে আমরা দেখছি, পরিবর্তন শব্দটাই এই রিসার্চটাতে গিয়ে আমরা একটা নতুন একটা বিষয় আমরা উপলব্ধি করলাম। আসলে পরিবর্তন খুব আর কি, যদি আপনি যে কাজের উদাহরণ দিলেন, ব্র্যাকের কাজের উদাহরণ দিলেন, আমি জানি যে আমাদের এই কাজটা যখন আমরা শুরু করি, এটা হলো 62 ভিলেজ নিয়ে যে কাজটা, এটা হয়তো 25 বলছেন, এটা আসলে 62 ভিলেজ, যেটা মাউস এন্ড প্যানেল ডেটা সেট বলে পরিচিত আর কি। তো এখানে 87 থেকে 2004 পর্যন্ত 5টা স্টেজে, 5টা সময়ে কিন্তু পরিবর্তনগুলো দেখা গেছে, এবং এই পরিবর্তনের নানান ধরনের সংখ্যাতাত্ত্বিক এক ধরনের বর্ণনা আমরা পাই। কিন্তু এই সংখ্যাতাত্ত্বিক বর্ণনাগুলো আসলে ডেইলি লাইফে মানুষের এই পরিবর্তনটা কিভাবে এক্সপিরিয়েন্স করে মানুষ, সেই জিনিসটা আমাদের এই রিসার্চ থেকে উঠে আসছে, বলা যায় এথনোগ্রাফিক একটা কাজের ভিতর দিয়ে। আমরা কিন্তু যখন কাজটা শুরু করার গল্পটা আমার মনে হয় ইন্টারেস্টিং হতে পারে এখানে একটু আমাদের প্রেক্ষাপটটা বোঝার ক্ষেত্রে। প্রথমে আমরা ওই 10টা গ্রামকে নিয়ে আমরা একটা পাইলট করি ফার্স্ট, যে আচ্ছা আমরা যে চেঞ্জটাকে বুঝতে চাচ্ছি, চেঞ্জটা আসলে কোন ডিরেকশনে হচ্ছে, কিভাবে হচ্ছে, মানুষের জীবনে এটা কিভাবে উপলব্ধি করছে। এখানে আমরা কিন্তু যখন এথনোগ্রাফিক কাজের ভিতর দিয়ে এটা দেখছি, মানুষের পার্সপেক্টিভটা আমরা শুনছি, মানুষ কিভাবে দেখছে, সেই জিনিসটাকেই কিন্তু আমরা আমাদের গবেষণার ভিতর দিয়ে বলার চেষ্টা করেছি। তো সেই জায়গাতে আমি বলবো যে প্রত্যেকটা যখন আমরা চেঞ্জটাকে বুঝতে যাই, তখন আমরা কিছু আর কি সেক্টর দেখি চেঞ্জকে ভালোভাবে বোঝার জন্য। লাইক যে আমরা এরকম 7টা থিমকে চিন্তা করতে পারি, এবং এটা উপলব্ধি করি। 7টা থিমগুলো একটু আমি বলি, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম অভিবাসন একটা ফ্যাক্টর, ডিজিটালাইজেশন একটা ফ্যাক্টর, পরিবেশ জলবায়ুতেও এক ধরনের পরিবর্তন আসছে, সেটাও একটা বিষয়। পাশাপাশি গ্রামীণ যে স্তরায়ন বা ক্ষমতা কাঠামোতে যে পরিবর্তনগুলো আসছে, সেটা একটা থিম।
আর সংস্কৃতি সংস্কৃতি তো আসলে ওভারঅল খুব বড় একটা বিষয়, খুবই বিমূর্ত একটা বিষয় ইন এ সেন্স। তো সেটাও আমরা বোঝার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা অর্থনৈতিক অন্তর্ভুক্তির কথা ভাই বললেন এবং কৃষি। তো এই কয়েকটা এই আরেকটা ছিল হচ্ছে অবকাঠামোগত পরিবর্তন, রাইট, বিল্ট এনভায়রনমেন্টের জায়গাটা। এই যে পরিবর্তনগুলো আমরা যখন এই থিম আকারে দেখতে পেলাম যে হ্যাঁ কোয়ালিটির ভিতর হ্যাঁ পরিবর্তনগুলো এখানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, অন্তত বোঝা যাচ্ছে যে পরিবর্তনের ডাইমেনশন গুলো কেমন, কোন বিষয়গুলো কোন ড্রাইভার গুলো পরিবর্তন ঘটাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই পাইলটিং এর ভিতর থেকে উঠে আসার পরে আমরা আমাদের কাজটা শুরু করি এবং উপলব্ধি করি যে এই যে প্রত্যেকটা থিম একটা আরেকটার সাথে এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা ব্যতীত আরেকটাকে বোঝা খুবই কঠিন। এটা আরেকটা লাইন যদি একটু জুড়ে দিই তাহলে পুরো মেথোডোলজি পার্টটাই সংক্ষেপে বলা সম্ভব হচ্ছিল। এই 8টা গ্রামকে যে আমরা বাছাই করেছি সেই জন্য কিন্তু আমরা যারা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিল তারা নিজেরা বসেছি এবং আমরা মাঠ পর্যায়ে গেছি এবং মাঠ পর্যায়ে যে গোটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এমন অঞ্চলগুলো বেছে নিয়েছি। আমরা যারাই কাজ করেছি আসলে আমরা যেটা তানভীর বললো যে সময়ের গল্প, সময়ের রূপান্তরের গল্পটাই বলার চেষ্টা করা হয়েছে। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমরা খানা পর্যায়ে তথ্য সংগ্রহ করেছি এবং সেটা এথনোগ্রাফির যে পদ্ধতি সেটা ব্যবহার করে এবং সেটা বোঝার জন্য মেজো যেটা হচ্ছে আমাদের একটা মাঝারি অর্থনীতি তৈরি হয়েছে। আমরা আগে গ্রাম এবং শহর এর মাঝখানে কিন্তু একটা অস্তিত্ব, মফস্বল যে জিনিসটা সেটা কিন্তু একটা অর্থনীতিবিদরা এখন বলছেন মেজো অর্থনীতি, সেটাকেও কিন্তু আমরা দেখবার চেষ্টা করেছি। তো বাজারকে কেন্দ্র করে যে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তাদের সঙ্গেও কিন্তু আমরা আলাপগুলো করেছি। এখানে মানে যদিও আমরা তো যেহেতু নিজেরা গবেষণা করি আমরা কথা বললেই অনেক বেশি তাত্ত্বিক কথা বলি এবং অনেক বেশি ভারী শব্দ ব্যবহার করি, কিন্তু আমরা যদি মনে করি যে আমরা যদি সহজ করে বলি যে যেমন আপনি যখন গ্রামের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনটা দেখলেন, গ্রামের টাকা পয়সার লেনদেন কিভাবে পরিবর্তিত হচ্ছে, গ্রামের মানুষ কিভাবে বিকাশ ব্যবহার করছে, গ্রামের মানুষ কোথা থেকে টাকা পাচ্ছে এবং এই টাকা দিয়ে করছে কি, এটা কি জমাচ্ছে, কোথাও ইনভেস্ট করছে নাকি নিয়ে অলস বসে আছে, এই ধরনের যদি আপনি সাখাওয়াত ভাই প্রথমে যে আপনার ফাইন্ডিংস গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনারা মূলত কি দেখছেন যে গ্রামের মানুষ আগে কি করতো এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে, এই টাকা পয়সার ম্যানেজমেন্টে, টাকা পয়সার ব্যবহারে। এই আমরা দক্ষিণের জ্ঞানের কথা বলি, এই দক্ষিণের ভয়েসের কথাও বলি। সো আমরা একেবারে এই গবেষণায় সেই ভয়েসটাকেই একটা আর্টিকুলেট করার চেষ্টা করেছি, এটাকেই নিয়ে আসার চেষ্টা করেছি। আমি যদি দুটো শব্দ আমার স্মৃতিতে এখনই ভেসে উঠছে সেলিনার কথার পরিপ্রেক্ষিতে, যে টাকার আমদানি, আমরা আমদানি বলতে বোঝাই যে মানে বধিষ্ণু হচ্ছে, অর্থাৎ গ্রামে টাকা যাচ্ছে। এই যে 25 বছর 20 বছরের গল্পে আমরা প্রথম দেখছি যে টাকায় বিপুল পরিমাণে অর্থ যাচ্ছে ক্ষুদ্র ঋণের হাত ধরে। এই ক্ষুদ্র ঋণ কিন্তু এই গ্রামের নারী সমাজের ভেতরে যে গতিশীলতা এনেছিল তারই হাত ধরে কিন্তু সে তার টেলিফোনটা পাচ্ছে। যেমন টেলিফোনে আজকে আপনারা মনেই করতে পারবেন না, কিন্তু এই গবেষণা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ভিলেজ পে ফোন, অর্থাৎ পল্লী ফোনের কথা। আমরা কোথাও সাতক্ষীরাতে দেখলাম একটা জায়গায় যে পল্লী ফোনের ওই দোকান এখনো ওরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, যেটা প্রফেসর ইউনূস বলবার সময় বলেন যে এটা এখন নরওয়েজিয়ান জাদুঘরে আছে। কিন্তু আমার গ্রামের এই মেয়েটি তো গড়েছে এই ব্যবসাটা, আমার মাই তো গড়েছে, আমার বোনই তো গড়েছে, সেই কথা কিন্তু এই পরিবর্তনের গল্পে ফিরে আসছে। এবং এই বিকাশ আসছে তার পরবর্তী পর্যায়ে, যেটা আমি দ্বিতীয় প্রজন্মের আর্থিক অন্তর্ভুক্তির কথা বলছি। বিকাশটা কি? বিকাশটাই নতুন করে টাকার আমদানিটা দিচ্ছে, অর্থাৎ বিকাশ হচ্ছে টাকা কেনা বেচা, অর্থাৎ ক্যাশ ইন ক্যাশ আউট দিয়ে, যেটা আমরা সবাই অভ্যস্ত এখন, সেটা দিয়ে তারা শুরু করেছে। এবং সেটা কি ছিল, তাদের একজন এজেন্টের কথাই উঠে আসছে, স্যার এটা কি, যেটা অর্থনীতির একটা বিরাট সূত্র। আগে স্যার লাক্স বিক্রি করতাম, এই লাক্সই বিক্রি করে টাকা আসতো,
আবার সেই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লাক্স কিনতাম, আবার সেটা টাকায় রূপান্তর হতো। এখন বিকাশটা বা নগদটা বা রকেটটা কি, আমরা ই মানি কিনি। হ্যাঁ, এই ই মানিটাই আমরা ক্যাশ ইন করি, ক্যাশ আউট করি, তখন আবার টাকাটা আসে, আবার আমরা ই মানিটা করি। অর্থাৎ টাকা পণ্যের আকারে চলে যাচ্ছে। পণ্য অর্থ টাকা, যেটা অর্থনীতির একেবারে মৌলিক সূত্র, সেই সূত্র আমাকে শোনাচ্ছে আমার গ্রামের সেই এজেন্ট ভাইটি। তারপরে আরেকটা কথা, মজার কথা, এবং এইটা বলার পরে সে বলছে টাকার খেলা, যে ইট সার্কুলেশন অফ মানি, এই যে টাকাটা ঘূর্ণীয়মান, অর্থাৎ আমাদের অর্থনীতির আকারটা বড় হচ্ছে। অর্থাৎ আগে আমাদের একটা ট্রানজেকশন হতে, লেনদেন হতে, একজন রিক্সা চালক তার গ্রামে টাকা পাঠাতে 15 দিন 1 মাস অপেক্ষা করতে হতো, এখন সেটা সেকেন্ডের। সুতরাং আমরা যদি গবেষণায় দেখছি যেটা, সেটা হচ্ছে 1 টাকা 3 বার দিনে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক বিকাশের গল্পটা আমরা শুনতে পাচ্ছি গ্রামের বধূর মুখে, এজেন্টের মুখে। এই গল্পটা এবং এই অর্থনীতির গল্পটাই আমরা তুলে এনেছি। অনেক গল্প, হয়তো তার একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টাকার খেলা এবং টাকার হাত ধরে তার সাথে সাথে তো আনুষঙ্গিক অন্যান্য সব বিষয় পরিবর্তিত হয়ে যাচ্ছে। পরিবর্তিত হচ্ছে, যেটা শাখাত ভাই বললেন, অবকাঠামোগত পরিবর্তন মারাত্মকভাবে উন্নত হচ্ছে। এই সব ধরে ধরে যেটা মোস্ট ইন্টারেস্টিং আমার মনে হয় এই স্টাডিটার, যে গ্রামের সাংস্কৃতিক পরিবর্তন যে হয়েছে। গ্রাম বলতে সেই ভাওয়াইয়া, ভাটিয়ালি গান, এইগুলা যে কনসেপ্টটা আমরা ট্র্যাডিশনালি ধরি এবং এখনো নাটক সিনেমাতে দেখানোর চেষ্টা করা হয়, আমার মনে হয় সেখান থেকে গ্রাম অনেক পরিবর্তিত হয়েছে। তো শাকিল যদি একটু বলেন যে আপনারা মেথোডোলজি না, মানে কি মজার মজার ফাইন্ডিংস পাচ্ছেন যে গ্রামের পরিবর্তন, যেগুলো আমরা আপাতত এখানে হয়তো আমরা ধারণাও করি নাই যে গ্রামের সাংস্কৃতিক পরিবর্তন এত দূর চলে গেছে। যদি কালচারাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, মানুষের আসলে যে অভ্যাস, মানুষের যে ওয়ে অফ থিঙ্কিং, মানুষ যেভাবে চিন্তা করে, হ্যাঁ, বা মানুষ যেভাবে ভাবে, যে মূল্যবোধগুলো সে ধারণ করে কালচারালি, তো এই জিনিসগুলোতে নানান প্রেক্ষিতে নানানভাবে পরিবর্তন আসছে, যার সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে। গ্রামে আগে বাচ্চাদের জন্য ডাইপার ব্যবহারের ব্যবস্থা ছিল না। ডাইপার খুবই একটা নাগরিক পণ্য। একটা উদাহরণের জন্য, এই পণ্যটা কিন্তু এখন গ্রামে বা আশেপাশের দোকানগুলোতে খুব অ্যাভেলেবল। ফলত এখানে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন তারা যে পোশাকের পরিবর্তনের কথা বলে, সেখানে এক ধরনের পরিবর্তন দেখতে পাই। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাই। ধরেন যে আমরা জানি যে রুরাল সোসাইটিগুলো বা গ্রামীণ সমাজ কৃষি নির্ভর সমাজ। এই কৃষি নির্ভর সমাজে কি ধরনের পরিবর্তন আসছে, মূল্যবোধে কি ধরনের পরিবর্তন আসছে, সেগুলোর একটা উদাহরণ যদি আমি একটু দিই আপনাকে। যেমন মাঠে গেলাম, মাঠে গিয়ে ঘুরতে ঘুরতে এক আর কি খামারির সাথে দেখা, গরুর খামারির সাথে। এই উদাহরণটা আমি অনেক জায়গায় দিয়েছি আর কি। তার গোয়ালে 2টা গরু আছে, সামনে কোরবানি ঈদ, কোরবানি সে বিক্রি করবে, এই পারপাসে সে 2টা গরু ব্যবহার করছে এবং 2টা গরু লালন পালন করছে। একটার নাম সে আমাকে পরিচয় করে দিল তার 2টা গরুর সাথে। একটার নাম হলো লালমোহন, আর একটা হলো বাহাদুর। এখন এই যে লালমোহন এবং বাহাদুর, এই 2টা শব্দে, 2টা নামের মধ্যে কিন্তু এক ধরনের ব্যাপার আছে, যেটা আমরা যদি একটু চিন্তা করি, যে গবাদি পশু পাখির সাথে একটা কৃষি হাউসহোল্ডের যে সম্পর্ক, এটা আমরা বাংলা সাহিত্যেও দেখতে পাই নানান গল্পে। এই যে সম্পর্কের যে মাত্রা, সেই মাত্রাতে একটা পরিবর্তন আমরা দেখতে পাই। কিরকম, লালমোহন যে গরুটা সে এক ভদ্র মহিলার কাছ থেকে কিনেছে, যে টাকার অভাবে পড়ে তার যে আদরের বাছুরটা সে তার কাছে বিক্রি করেছে। আর এই যে খামারি, তার একটা হাইব্রিড জাতের একটা গরু আছে, সেটার নাম হলো বাহাদুর, কারণ ও হলো অনেক স্বাস্থ্য হবে এবং সে এখান থেকে অনেক বেশি প্রফিট সে মেক করতে পারবে। আর ওই যে ব্যক্তির কাছ থেকে লালমোহনকে নিয়ে আসছে, সে কিন্তু এই নামটা পরিবর্তন করেনি, সে ওই মহিলা যে নামটা রেখেছে সেই নামটার মধ্যে রেখেছে। আমার কাছে আমি আর কি এটা দিয়ে যে সেন্সটা মেক করতে চাচ্ছি, সেটা হলো এই যে কালচারাল যে ব্যাপারগুলো, কালচারাল যে প্র্যাকটিসগুলো, কালচারাল যে মূল্যবোধগুলো, এগুলো কিন্তু এখনো এক্সিস্ট করে। গরুর নামটা কিন্তু এখনো রাখা হচ্ছে, বাট এখন গরুর নামগুলো অনেক বেশি মার্কেট ফোকাসড।
দিস ইজ হাউ আমি বলতে চাই যে অর্থনীতি বা টাকার খেলা প্রাত্যহিক জীবনে কিভাবে খেলে বা কিভাবে ঘটে সেটার চিত্র আমরা বুঝতে পারি। সো বাজারটাকে বোঝাটা একটা বড় মানে অংশ ছিল আমাদের গবেষণা, বিশেষত আমার গবেষণা। সো আমি ধরেন এজেন্ট, এই যে টং যেরকম বসে আছেন, ওই টঙেই তো এক একটা এজেন্টের মতো, সেখানে চাও বিক্রি হচ্ছে, আবার সে এজেন্সিও বিকাশও করছে। সো বাজার হাট, আগে যেটা হাট ছিল এখন কিন্তু সেগুলো বাজার হয়ে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে গ্রামীণ অর্থনীতির পরিবর্তনের স্মারকগুলো বাজারে সম্পৃক্ত হয়েছে। আমি একদম উদাহরণ দিয়ে যদি বলি, সেটা হচ্ছে হাতিবান্ধা যে অঞ্চলে আমরা কাজ করেছি, সেখানে একটা বাজারে বসে কথা বলছিলাম। সেখানে আমি লিস্টিং করার চেষ্টা করলাম যে বাজারে কত ধরনের সেবা বিক্রি হচ্ছে এবং যেগুলো ওই গ্রামীণ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এবং সেখান থেকে আমি একটা উদ্ধৃতিপত্র অর্থাৎ ব্যালেন্স শিট অফ এ ভিলেজ তৈরি করার চেষ্টা করলাম। মেথোডোলজিক্যালি এটা কখনো চেষ্টা করা হয়েছে কিনা জানি না, কিন্তু সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ছবি আমরা পাচ্ছি। যেমন ধরেন এই যে হাইব্রিডের কথা বললো, আমাদের আধুনিকায়ন হচ্ছে যে গ্রাম, তার অন্যতম একটা বিষয় হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা কি? সংকরায়ন, অর্থাৎ একাধিক সোর্স থেকে আমরা জিনিসটা করছি, উন্নত করার চেষ্টা করছি। যে কারণে আমাদের কৃষিতে আজকে ইনপুট আউটপুট সবই কিন্তু হাইব্রিডাইজেশনের কারণে একটা বড় বাজার যুক্ত হয়ে গেছে। তো এই বাজারকে কেন্দ্র করে কৃষির একটা বড় ইনপুট গুলো অর্থাৎ বীজ, সার, আপনার ঔষধ অথবা গবাদি পশুদের ওষুধ, তাদের ইঞ্জেকশন, নানা কিছুর দোকান সেখানে তৈরি হয়েছে। পশু প্রাণী যে অংশটা, সেখানেও কিন্তু হাইব্রিডের অংশ। ওই যে কোরবানির যে মানে আজকে আমরা সাপ্লাই পাই গ্রামে, সেগুলো তো ওই গ্রাম থেকেই আসে। সেগুলো আবার অর্থ জোগাড় করছে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স। সো একটা অসাধারণ শব্দ আমি আবার মনে হচ্ছে ওর এই কথা থেকে, যে স্যার এখন তো টাকা সব গরু আর ছাগলের মধ্যে। অর্থাৎ মাইক্রো ফাইন্যান্সে কোরবানির আগে যে মোটা তাজাকরণের জন্য যে ইনভেস্টমেন্টটা হয়েছে, এটা টাকাগুলো মানে গ্রামে হেঁটে বেড়াচ্ছে। মানে ওদের গল্প বলার স্টাইলটা, অর্থনীতির গল্পটা ওরা এইভাবে তৈরি করছে। তারপরে ধরেন মাছের, আজকে যে আমাদের মাছের যে প্রোটিনের একটা বড় অংশ দিচ্ছে, এটা একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। কুমিল্লাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, কিন্তু কৃষিকে ইন্ডাস্ট্রি হিসাবে দেখা হচ্ছে। আমরা দুই ভাইয়ের গল্প বলতে পারি, যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার MBA করা এবং একটা মাল্টিনেশনালে কাজ করতেন, তার বড় ভাই কাজ করতেন গ্রামে থাকতেন, কৃষি ইয়েতে ছিলেন, উনি বিদেশে ছিলেন। সেখান থেকে এসে তারা ইনভেস্টমেন্ট করলেন এই মৎস্য, এবং সেটাকেই তারা বিরাট একটা ইন্ডাস্ট্রিতে রূপান্তর করেছে, যার ফলে ওইখানে মাছের খাবারের ডিলারশিপ, তার ওষুধ, নানা কিছু গড়ে উঠেছে। এবং এরকম আপনারা দেখবেন কুমিল্লা থেকে বিদেশে রপ্তানি হচ্ছে লতি, ইটালিতে, হ্যাঁ, এ ধরনের জিনিস, ভোগ্যপণ্য। কিন্তু এখানে আমার একটা ইয়ে হচ্ছে, যেটা যখন আমরা ধরেন বগুড়াতে গেলাম, তারপর জামালপুরের যে গ্রামটাতে গেলাম, মানে এই পরিবর্তনগুলো যেগুলো সাথী বললো, সেগুলো যেমন আমরা চোখে দেখলাম ফিল্ড ওয়ার্কে, আপনি যা বললেন সেটা দেখলাম, কিন্তু সাথে সাথে যখন আমরা গ্রামে ঘুরছিলাম, যেটা গ্রামের মানুষ বারবারই যেটা বলছিলেন যে গ্রামের সমাজ আর আগের মতো নেই। এই আগের মতো নাই একটা হতে পারে, সেটা খুবই রোমান্টিক জিনিস, যে সবসময় আমরা ভাবি যে আগের মতো নাই, আগে ভালো ছিল। আবার একটা হচ্ছে সত্যি সত্যি যেটা আমরা স্টাডি করতে গিয়ে যেটা দেখলাম, যে গ্রামের তো আগে ধরেন খুব ডিফাইন্ড ছোট সমাজ ছিল, টাকা পয়সার লেনদেনও সীমিত ছিল, এবং পাওয়ার ধরেন আপনার যাদের কৃষি জমির অধিকার যাদের ছিল, যারা ল্যান্ড ওনার ছিলেন বড় বড়, তাদের কাছেই ক্ষমতা ছিল, এবং তারাই মোটামুটি সামাজিক রুল, ঝগড়াঝাটি, মীমাংসা থেকে শুরু করে সালিশ, বিয়ের কথাবার্তা সবকিছু করতে। এখন গ্রামে যখন টাকার খেলা শুরু হয়ে যাচ্ছে, আমরা যদি গত 2-3 দশকের ধরে বলি, যে এত বেশি টাকা ঢুকছে বিভিন্ন সোর্স থেকে, এগ্রিকালচার ডাইভার্সিফাইড হচ্ছে, এবং আরো অনেক রকমের চেঞ্জের কারণে কি হচ্ছে, গ্রামেও তো যেটা আপনি বললেন মেসো একটা লেভেলে চলে গেছে। এটা ইটস নট খুবই মার্জিনালাইজড একটা ইউনিট, একটা প্রান্তিক কোনো ইউনিট না,
এটার ভিতরে অনেক রকম ইনস্টিটিউশন ঢুকে গেছে, কোটি কোটি টাকা এখন গ্রামে, কোটি কোটি টাকা তো ঢুকছে। এবং অবকাঠামো তৈরির জন্য সরকারও বিরাট ইনভেস্টমেন্ট করে। অবশ্যই আর কি আমি যে পয়েন্টটা একটু ফোকাস করতে চাই এই জায়গায়, ধরেন যে মানুষের জীবন অনেক বেশি অর্থনীতি কেন্দ্রিক হওয়ার দিকে আগাচ্ছে। মানুষের জীবন অর্থনীতির টাকাকে কেন্দ্র করে আগাচ্ছে। হ্যাঁ, অর্থনীতি মানুষের জীবনকে পরিচালিত করছে যদি মেন ড্রাইভার হিসেবে দেখেন আপনি। এখানে সামাজিক যে কাঠামোটা ছিল, যে পরিবর্তনের কথা বললেন, সামাজিক কাঠামোতে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা কাঠামোর পার্সপেক্টিভ থেকে, আমরা কিন্তু সেম আরেকটা পরিবর্তন আমরা দেখতে পাই হাউস হোল্ডের গঠনের দিক থেকে। এই যে অভিবাসন, এই অভিবাসনের ফলে হাউস হোল্ডের নানা ধরনের ডাইমেনশন চলে আসছে। পাশাপাশি অভিবাসনের যে সামাজিক ব্যয় বা সোশ্যাল কস্ট হিসেবে যে চিন্তা করা হচ্ছে, যে ধরনের টানাপোড়েন মানুষের ভিতর থাকে, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। একই সাথে অর্থনীতি বাড়ার পাশাপাশি যখন আবার আপনি একইভাবে বলছেন এটা পরিবর্তন, মানে কি আপনি যৌথ পরিবার ভেঙে ছোট পরিবার তৈরি হয়ে যাওয়া, স্বামীকে যাওয়া, স্বামী বিদেশ থাকছে, স্বামী বিদেশ, এটা একটা ডিসকোর্স। হ্যাঁ, অনেক কিছু মিল করে এবং এখানে অনেক সোশ্যাল কস্ট বোঝা যায় এটা দিয়ে। তো সেটা একটা বিষয়। আমি যে জায়গাটাতে আরো একটু বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমরা দেখেন যখন আমরা কথা বলছি, আমরা যখন কথা বলছি পরিবর্তন বলতে কোথায় যেন আনকনসিয়াসলি আমরা ডেভেলপমেন্টই শুধু আসছে, বাট ডেভেলপমেন্টের নিচে প্রদীপের অন্ধকারের মতো অন্ধকার থাকে, যেটা আসলে সহজে প্রথম কথাতেই উঠে আসে না। এই জিনিসটা আমরা আমাদের রিসার্চ করতে গিয়ে উঠে আসছে। যেমন মানুষকে যখনই আমরা পরিবর্তন সম্বন্ধে বলছিলাম, এরা ওই যে উন্নয়নের যে মহাবয়ান বা গ্র্যান্ড ন্যারেটিভ, এই ন্যারেটিভে সে কথা বলছিল, ব্রিজ কাভার্ড, এই সেই যে খ্যাপাটে উন্নয়নের যে দৃশ্যমান যে রূপটা, সেটা আমরা দেখতে পাই আর কি, সেটা মানুষের কথা বলে। কিন্তু মানুষের সাথে যখনই তার ডেইলি লাইফ নিয়ে আমরা কথা বলি, তখন ছোট ছোট উদাহরণগুলো উঠে আসে, কি ধরনের স্ট্রাগল গুলো তার ভিতরে আছে। একটা গল্প বলি মজার, ভূতের গল্প, মোবাইল ভূত। গ্রামে যখন আমরা ফিল্ড ওয়ার্ক করছি, এরকম ডিজিটালাইজেশন নিয়ে কথা হচ্ছে, বাচ্চাদের সাথে এক বাচ্চার সাথে দেখা হলো, সে ফ্রি ফায়ার খেলে। গ্রামে তো অলরেডি নেট কানেক্টেড আছে, মোবাইল নেট, সে ফ্রি ফায়ার খেলে। এখানে একটা গ্লাভস লাগানো, ফিঙ্গার গ্লাভস। তো ওইখানে গিয়ে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কি, ইভেন আমিও চিনতাম না এটা, ও আমাকে বলতেছে এটা হলো ফিঙ্গার গ্লাভস। তো এটা কি হয়, এটা দিয়ে গেম খেলতে ইজিয়ার। পয়েন্ট হলো এটা, আমি আসতেছি যে মোবাইল ভূতের গল্পটা, এরকম যখন মানুষজনের সাথে কথা বলতাম, ভাই কি আর দেখছেন, ডিজিটাল যুগ, মোবাইল ভূতও আছে। মোবাইল ভূত জিনিসটা কি ভাই? শোনেন, আমাদের পাশের গ্রামের পাশের বাড়ির এক ছেলে হঠাৎ তার মার কাছে অনেকদিন যাবত মোবাইল টোবাইল কিনে চায়, মোবাইল টোবাইল কিনে দিচ্ছে না। সো একদিন রাতে 12টার দিকে বাড়িতে এসে হাজির, এবং সে উল্টাপাল্টা বিহেভিয়ার করতেছে, কান্নাকাটি করতেছে, কখনো হাসতেছে, লাইক সামথিং ডিফারেন্ট আর কি। তো সবাই জড়ো হয়ে গেছে, আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে গেছে, ছেলেটা কি হইলো, হঠাৎ করে পাগল টাগল হয়ে গেল কিনা। তো হুজুর সবাই বলে যে আর ভূতে ধরছে। তো হুজুর টুজুর ডাকা হলো তাকে ভূত ছাড়ানোর জন্য, তদবির করা হচ্ছে। তো এর মধ্যে ওই ছেলে নিজের ভয়েস চেঞ্জ করে বলে ফেললো, আমাকে যদি কালকে সকালে মোবাইল না কিনে দেওয়া হয় তাহলে আমি এটা ছাড়বো না। হ্যাঁ, এবং তার মাকে স্বীকার করালো যে কালকে সকালে একটা মোবাইল তাকে কিনে দিতে হবে। এটা করে সে ইয়ে গেল। এটা হলো মোবাইল ভূত, এবং এটা একটা রিয়েল ঘটনা, এটা কোনো উপন্যাসের গল্প না। কিন্তু এই যে মোবাইল নিয়ে যে উন্মাদনা, মোবাইলের সাথে যে নানান ডার্ক সাইডের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া, এই যে জুয়া, অনলাইন বেস জুয়া, এটা কিন্তু অর্থনীতিরই অংশ, বা ডার্ক সাইড। ধরেন এই যে কথাটা বলছিলাম ভাই, একটু জাস্ট যে কথাটা বলছিলাম যে মোবাইল ফোন, বাচ্চাদের কাছে মোবাইল ফোন গেলে নানান ধরনের সমস্যা, নানান ধরনের সামাজিক সমস্যা হচ্ছে, মূল্যবোধ ক্ষয় হয়ে যাচ্ছে, ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের বড় পর্দা কথাগুলো কিন্তু লোকজন বলছে। ডিজিটালাইজেশন তো আসলে এটা তো একটা গ্লোবাল জিনিস, এবং এটার সাথে গ্রামের খুব পার্টিকুলার যোগাযোগ না। মানে এটা স্মার্টফোন অ্যাডিকশন, জুয়া এবং এই কেন্দ্রিক যে সমস্ত অ্যাক্টিভিটিস পরিচালিত হয়, যেরকম উন্নয়ন যেটা
তার সাথে সাথে যে নেগেটিভ ইমপ্লিকেশন, এটা শহরের জন্য যেমন সত্যি, গ্রামের জন্য সেরকম সত্যি। এগুলো চলে আসছে। উন্নয়নের আরেকটা মাত্রা যদি বলি, ধরেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, খুব তো আমরা বললাম যে কানেক্টিভিটি বাড়ছে, অনেক ভালো হয়েছে। আমরা গ্রামগুলোতে কাজ করতে গিয়ে দেখছি অনেক গ্রামেই এই ধরনের অপরিকল্পিত অবকাঠামো নানা ধরনের এনভায়রনমেন্টাল সমস্যা ক্রিয়েট করছে। ডেভেলপমেন্টের এটা তো একটা খুবই জানা বিষয় যে ডেভেলপমেন্ট হচ্ছে ডিস্ট্রাকশন। সো এই যে মোবাইল বুথের কথা আমরা শুনছি, সো একই ক্ষেত্রে যদি আমরা যদি আর্থিক খাতে দেখি, তাহলে এই যে হ্যাক করা এবং টাকা স্ক্যান করা, এই জায়গাগুলো, তারপর জুয়ো খেলা, হ্যাঁ, তারপর বিটকয়েন ইস্যুসটা, সুতরাং আজকে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গ্রাম আর শহরকে পার্থক্য করে যাচ্ছে। তো গ্রামে বসেও একজন লোক সে গ্লোবাল স্টেজে ভাবতে পারে, এইটা যেরকম তাকে একটা বড় প্ল্যাটফর্ম দিচ্ছে, সম্ভাবনা তৈরি করে দিয়েছে, ঠিক আবার সংকটের জায়গাগুলো তৈরি করেছে। আরেকটি জিনিস হচ্ছে সময়ের বিচারে এইটা আন্তর্জাতিকভাবে এবং জাতীয় এবং স্থানিকভাবে পরিবর্তনের গতিটা কিন্তু খুব একটা বিশেষায়িত সময়, এটাও আমাদের বিবেচনাটা রাখা দরকার। এবং এই দৃষ্টিভঙ্গি যদি দিয়ে আমরা দেখি, তাহলে যেটা বলতে হবে যে আমরা যে গ্রামকে রোমান্টিসাইজ করি, গ্রামের মানুষও কিন্তু এখন গ্রামটাকে এইভাবে দেখে না, তারা বাস্তব নিরিখেই পরিবর্তনটাকে গ্রহণ করছে, পরিবর্তনটাকে তারা বাস্তবতা হিসাবে নিচ্ছে এবং পরিবর্তনের ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই কিন্তু তারা বোঝার চেষ্টা করছে। এই জায়গাটাই গবেষণাটা যেটি আমাদের বিশেষভাবে স্মরণ করিয়ে দেবে সাধারণ সবাইকে, যে আমরা টেকসই উন্নয়নের কথা বলছি, এই টেকসই উন্নয়ন আর আমাদের এই উন্নয়ন এর হারমোনাইজেশনটা ঠিক হচ্ছে কিনা, এই স্টপ গ্যাপ হিসাবে আমি মনে করি এই স্টাডিটা জাতীয়ভাবে আমাদের ভাবাতে সাহায্য করবে, যে উন্নয়নের পথে আমরা হাঁটছিলাম বা হাঁটছি সেটা সঠিক ছিল কিনা। এখানে একটা জ্যোতির্চিহ্ন নিয়ে পুনঃ বিবেচনার সুযোগটা কিন্তু পলিসি মেকারদের জন্য তৈরি করে দেবে। রাইট। পরিবর্তনের জায়গায় আমার আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি, যে ধরেন যে এই যে পরিবর্তনের গল্পগুলো যখন আমরা বলতেছি প্রতিনিয়ত, এখানে টাকা কেন্দ্রিক যে অ্যাক্টিভিটি আছে সেটা তো আছেই, সেটা আসলে মানুষের ডেইলি লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে যদি আমি একটু কালচারাল পার্সপেক্টিভ থেকে দেখি। কারণ কালচার তো বিশাল ভাস্ট একটা বিষয়, এক ধরনের বিমূর্ত একটা ব্যাপার। তো এখানে কালচারের যে জিনিসগুলো দৃশ্যমান সেগুলো তো আমরা খুব সহজেই দেখতে পারি, পোশাক আশাক খাদ্যার এগুলো সব বোঝা যায়, কিন্তু এর যেটা অনেক বড় একটা জায়গা থাকে যেগুলো আসলে অদৃশ্যমান, সেগুলো অনেক ক্ষেত্রে হয়তো তাদের অ্যাক্টিভিটিতে, তাদের কথায়, তাদের চলনে বলনে উঠে আসে। এখানে এক ধরনের আফসোসও লক্ষ্য করা যায় মানুষের ভিতর, যে আগে এরকম ছিলাম, এখন তো আমরা এদিকে চলে যাচ্ছি। আগে ধরেন খুব সিম্পল যদি আপনি চিন্তা করেন যে হাইব্রিড এর কথা হলো, হাইব্রিড জাতের ফলাদি ফসল ফলাদি সব তো খাবারের মধ্যে তো হাইব্রিড, পেস্টিসাইড দিয়ে এগুলো তৈরি করতে হয়। সবুজ বিপ্লবের ফলাফলের যে উৎপাদন বৃদ্ধি, এটা নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু একই সাথে মানুষ কিন্তু এটাও বলতেছে আগের মতো অভাব নাই, ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে তো নানান ধরনের সমস্যাগুলো উঠে আসতেছে, শিক্ষিত মানুষের রোগ আসতেছে। শিক্ষিত মানুষের রোগ বলতে তারা ডায়াবেটিসকে বলতেছে, কারণ এটা মেজার করতে হয়, ইয়ে করতে হয়। সো লাইফস্টাইলেও কিন্তু এক ধরনের পরিবর্তন আসতেছে মানুষের। এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন হলে এই পরিবর্তনগুলো হওয়ারই কথা। এবং কম্পেয়ার টু যদি আমরা যখন মানুষকে জিজ্ঞেস করলাম যে ধরেন গ্রামের আগে কেমন ছিল সমাজ, খুব বলে যে প্রথমে কেউ বলে খুব ভালো ছিল, কিন্তু যখন আপনি খুব ক্লোজলি জিজ্ঞেস করেন তখন বলে যে না, আগে তো খালি যারা টাকাওয়ালা ছিল তাদের কথাই চলতো, তাদের বিচার ছিল। কিন্তু এখন সমাজ পরিবর্তনের সাথে সাথে যেটা হয়েছে যে অনেকের হাতে টাকা হয়েছে এবং গ্রামের ইনস্টিটিউশন আসছে, তার বিচার পছন্দ না হলে আমি কোর্টে যেতে পারি। তো মানে একদিকে সেই রোমান্টিসিজম যে আগের জিনিসটা ভালো ছিল, বাট এট দ্য সেম টাইম টাকার সাথে সাথে যে অর্থনৈতিক স্বাধীনতার কারণে মানুষের যে
নিজের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা এবং তার যে মানে নিজের উপর কন্ট্রোল, যেটা এলিট কেন্দ্রিক না, যে আমার সমাজের মাতবর যা বলছেন বা নেতা যা বলছেন সেটাই আমার মেনে নিতে হবে তা না, মানে আমার অ্যাক্সেস আছে এটাকে বাইপাস করে কোর্টে যাওয়ার, পুলিশের কাছে যাওয়ার, আমার খালি সালিশ মেনে নিতে আমি বাধ্য না। সেটার একটা বিশাল রিফ্লেকশন কিন্তু আমরা আমাদের ফিল্ড ওয়ার্কে দেখেছি, যেটা মানুষ বারবারই বলছে। আমি সেলিনা যদি একটু কমপ্লিমেন্ট করি, আপনাদের ওই গ্রামে আমি আপনারা যেটা কুমিল্লা গ্রামের উদাহরণটা দিয়ে বলছি, যেটা ভবানীপুর একটা বিশেষায়িত গ্রাম, আমাদের একটা গ্রামের ভেতরে। সেখানে পুরো গ্রাম থেকে অধিবাসন প্রায় 250 জন, এবং ওইখানকার চেয়ারম্যান তিনি একটা রাজপ্রাসাদের মতো বিল্ডিং তৈরি করেছেন, এবং সেটা দেখলে বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। এই গ্রামটাকে সাধারণীকরণ করলে এটা ঠিক হবে না, কিন্তু এটা একটা মডেল বা প্যাটার্ন তৈরি করেছে আমাদের পরিবর্তনের, মানে এই অধিবাসনে। তো এখানে দেখা গেছে যে একজন চেয়ারম্যান এবং একজন সদস্য ইউপি মেম্বার, এবং এরা হচ্ছে এন্টারপ্রেনার। সে গেছে শ্রমিক হয়ে, পরে সে ওইখানে ব্যবসাপাতি করে সে পুরো গ্রামকেই সে মানে ম্যান পাওয়ারের বিজনেস করেছে, পুরো গ্রামটাকে সে কিন্তু ওইভাবে নিয়ে গেছে, এবং যার ফলে কৃষির ব্যাপক পরিবর্তন হয়েছে। আপনার কৃষি বধিষ্ণু কৃষি হয়েছে, যেখানে টেকনোলজি ব্যবহার হয়েছে কৃষিতে অন্য যে কোনো জায়গার চেয়ে। সেখানে খামার, মৎস্য খামারের বিকাশ হয়েছে, এই কথাগুলো বলা যাচ্ছে। এবং তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ক্ষমতা কাঠামোরও কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে, অর্থাৎ রাজনীতিতে আসার আগ্রহটা দেখা যাচ্ছে। এবং একসময় যে ভূমিকেন্দ্রিক রাজনীতিটা ছিল, একসময় মাইক্রো ফাইন্যান্সের কারণে মাইক্রো ফাইন্যান্সের ম্যানেজাররাও কিন্তু গ্রামে ক্ষমতা কাঠামোর অংশ হয়ে উঠছিল। এখন এই ডিজিটাইজেশনের জায়গায় ডিস্ট্রিবিউটররা, আপনি দেখবেন যে যেটা একসময় আমাদের শহর অঞ্চলে ছিল ব্যবসায়ীরা, ডিস্ট্রিবিউটররা, সো গ্রাম অঞ্চলে কিন্তু এখন ডিস্ট্রিবিউটররা দে বিকেম এ নিউ পাওয়ার স্ট্রাকচারের অংশ হয়ে যাচ্ছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা, আচ্ছা আমি শেষ করি, যেটা হচ্ছে যে আমরা এটা খালি আপনি বললেন তো এটা বিশেষায়িত গ্রাম, কিন্তু আমরা আরো যতগুলো গ্রামেই দেখছি সেটা দেখছি যেটা মেইন ট্রেন্ড, আপনি যেটা বললেন যে নিউ মানি হচ্ছে রিপ্লেসিং ওল্ড মানি। পুরানো এলিটদের জায়গায় নতুন টাকাওয়ালা, তার সাথে পোল্ট্রি বিজনেস করেই হোক, কৃষি খামার করেই হোক, আর মাইগ্রেন্টের টাকা কিংবা গার্মেন্টসে চাকরি করেই হোক, সেই নতুন টাকাওয়ালারা পুরান টাকাওয়ালার জায়গাটা অনেক বেশি। এবং এটা একটা এথিক্সের চেঞ্জ থেকে এসছে, যে কোনো কাজ মানে খারাপ না, অর্থাৎ মানুষের মানসিকতা এটা কিন্তু আগে এসছে। যে আগে ছিল না যে পেশা নির্বাচনের ক্ষেত্রে মানে জ্ঞাতি গোষ্ঠী কি বলবে, লোকে কি বলবে, নারী অংশগ্রহণও বেড়ে গেছে। আরেকটা হচ্ছে নতুন এজেন্সি এসছে, যেটা সেলিনা বলার চেষ্টা করছিলেন, যে গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোয় নতুন এলিটের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, একটা ক্লাস দাঁড়াচ্ছে। তো এই জায়গাটাতে আমি ওই উদাহরণটা বলবো যে মানুষ ধরেন যে জীবন যখন চলে প্রত্যেকে, ধরেন টাকা যখন মানুষের হাতে আসতেছে, এই টাকা আসার সাথে কিন্তু মানুষের লাইভলিহুডের পরিবর্তনটা খুব সম্পর্কিত, এবং যে ডাইভার্সিফিকেশন করছে পেশার জায়গাতে এবং টাকা কেন্দ্রিক হতে, এই ডাইভার্সিফিকেশনের ফলে কিন্তু মানুষের অবসর সময় কমে আসছে। অবসর সময়ের যখন কমে আসতেছে, তখন এই অবসর সময়ের সাথে আমরা জানি যে এন্টারটেনমেন্ট যে বিস্তৃতি বা এন্টারটেনমেন্ট একটা বড় সম্পর্ক আছে। তো এই যে এন্টারটেনমেন্টের যে একটা ধারা ছিল গ্রামীণ সংস্কৃতিতে, এবং বিভিন্ন যে অনুষ্ঠান পার্বণ, এগুলোর এক ধরনের সিজনালিটি ছিল, এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। এবং মজার ব্যাপার হলো ডিজিটাল যে প্ল্যাটফর্ম এন্টারটেনমেন্টের, এইটা গ্রামীণ সমাজে অনেক বড়ভাবে বিস্তার লাভ করছে। ফলে কালচারাল পার্সপেক্টিভ থেকে ওই জায়গাটা যদি দেখি, মানুষের বিনোদন এবং এই রিলেটেড যে অনুষ্ঠানাদি কিংবা আগের যে খেলাধুলাগুলো ছিল, সেই খেলাধুলাগুলোতেও কিন্তু এখন পরিবর্তন আসছে, খেলনাগুলোতে পরিবর্তন আসছে। যখন আমরা দেখতে পাচ্ছি যে বাজারের সাথে সম্পৃক্ত হচ্ছে, এখন এখানে আরেক কিছু বিষয় আছে, যে মডার্নিটির যে ধারণা, যে মানুষকে একটা নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া,
নগর যে আমার কাঙ্ক্ষিত রূপ। আরেকটা উদাহরণ যদি দেই, ধরেন প্রত্যন্ত অঞ্চলের যে বিভিন্ন নাম, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নাম, আপনি যদি ঢাকা শহরের বিভিন্ন বাস ট্রাক বাস স্ট্যান্ড গুলোতে যান, ওইখানে যে কাউন্টার গুলো আছে, ওখানে অনেক নতুন নতুন জায়গার নাম আপনি পাবেন। ইট মিনস এ লট যে ওই প্রত্যন্ত গ্রামের একটা নাম আপনার ঢাকার টিকিট কাউন্টারে আছে। তার মানে এখানে গাড়ি যাতায়াত আছে। এটা হচ্ছে ওই এলাকাটা একটা অর্থনৈতিক গ্রোথ সেন্টার হয়ে উঠছে। সুতরাং ওইখান থেকে প্রচুর লোক আসে, সুতরাং সেই জন্য মালিক হয়তো ওই অঞ্চলে, সুতরাং সে মানুষের মোবিলিটি বেড়েছে। এটা স্থানীয় অর্থনীতি, স্থানীয় মানে কেন্দ্রেও এর প্রভাবটা এসে পড়ছে। কেন্দ্র এবং প্রান্ত এটা আলাদা করা কঠিন হয়ে কিন্তু আমরা একটা গ্রাম যেমন স্টাডি করলাম না, যেটা নামই হয়ে গেছে ইতালি গ্রাম, যে এত বেশি মানুষ অভিবাসন ইতালিতে যে গ্রামের নাম নিজের নামটা হারিয়ে গিয়ে এটা হয়ে গেছে। যেমন এজেন্সির প্রশ্নে যদি আমরা আসি, যেহেতু অর্থনীতিকে কেন্দ্র করে আমরা খুব সংক্ষেপে যদি এবার সামারি গুলো করি, তাহলে দেখেন আগে গ্রামে 70 দশকে ছিল হচ্ছে শুধু মাইক্রো ফাইন্যান্স, কতগুলো এনজিও, এখন এরা চলে যাচ্ছে পেরিফেরিতে। এজেন্টরা অর্থাৎ এমএফএস এর এজেন্টরা হয়ে যাচ্ছে প্রাণকেন্দ্র অর্থনীতি। তারপরে এজেন্ট ব্যাংক, অর্থাৎ যেহেতু ব্যাংকটা এখনো গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে পৌঁছতে পারে না, ব্যাংক ব্রাঞ্চ হতে পারবে না, সেখানেও ইনোভেশনে এসে সেটা এজেন্ট ব্যাংক। এবং এর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, ওই যে মাঝারি আকারের শিল্প উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা, তাদের জন্য এগুলো প্রয়োজন। এবং এই বিদেশ থেকে টাকা আসার জন্য, রিমিটেন্সে টাকা আসার জন্য এগুলো ব্যবহার হচ্ছে। এবং ইউনিয়ন পর্যায়ে ব্যাংকও পাওয়া যাচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটিএম চলে গেছে। তাহলে এখানে এজেন্ট, ডিস্ট্রিবিউটার, এজেন্ট ব্যাংক, ব্যাংক এগুলো এখন বাস্তবতা। সো বিভিন্ন সোর্স থেকে কিন্তু পয়সা নেওয়া যাচ্ছে। এই অধিবাসনের পয়সা কালেকশন তো একটা বড় জায়গা, জমি একটা বড় ফ্যাক্টর। সো জমিটাকে তারা একটা পণ্য হিসাবে দেখছে, এটা বিক্রি করছে, আবার পরবর্তীতে সেই জমিটা কিনে নিচ্ছে। জমির যে স্থবির চরিত্রটা, সেটা কিন্তু একটা মোবিলিটির মধ্যে, অর্থাৎ বিজনেস মধ্যে চলে এসছে, যেটা কিন্তু আধুনিক সমাজের অংশ। একটা সেকেন্ড হচ্ছে যে এনজিওরা কিন্তু বিদেশে যাওয়ার জন্য পয়সা দিচ্ছে, ব্যাংক কিন্তু বিদেশে যাওয়ার জন্য পয়সা দিচ্ছে। এইগুলো সংগ্রহ করে যেটা পারছে না সেটা ইনফর্মাল সুদি ব্যবসা থেকে নিচ্ছে, অথবা আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দিচ্ছে। এবং সেখানে ব্যর্থ হচ্ছে না তা না, কিছু কিছু ব্যর্থতার ইতিহাস কিন্তু আছে অধিবাসনের ক্ষেত্রে, কিন্তু তারা 2-3বার চেষ্টা করে কিন্তু আবার নিজেদের পুনর্বাসন করার চেষ্টা করছে। কিন্তু আমি যেটা ও বলবার চেষ্টা করেছিল, মানে মোবাইল ভূতের মতন সেই যে বিষয়টা, কতগুলো কিন্তু মৌলিক বিষয় ভাববার প্রয়োজন আছে। আমাদের প্রবাসী শ্রমিকদের আমরা রেমিটেন্স হিরো হিসেবে বলছি, এদের বেদনার ইতিহাসটাকেও কিন্তু, এই সোশ্যাল কস্টটাকেও কিন্তু নেওয়া উচিত। অর্থাৎ স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার যে একটা সামাজিক ফল, এটা কিন্তু বাচ্চাদের উপর পড়ে। সিঙ্গেল মাদার রেইজ বাচ্চাদেরও কিন্তু মেন্টালিটি নিয়ে গবেষণা করা প্রয়োজন আছে। আমাদের 1 কোটি অধিবাসিত নাগরিক এবং এদের বাচ্চাদের এই জায়গাটা, তাদের পড়াশোনার জন্য ভিন্ন ধরনের কৌশল তারা নিয়েছে, সেটা হচ্ছে মাদ্রাসা। যেহেতু বাবা নাই, মাদ্রাসায় গড়ে পিঠে দেবে হুজুররা। এই ধরনের জিনিসগুলো কিন্তু ঘটেছে। সামাজিক মানে গতিশীলতার কারণে পরকীয়া, এগুলো কিন্তু সামাজিক ব্যাধির অংশ হিসেবে নিচ্ছে। বৃদ্ধদের দেখার ব্যাপারটা, দায়িত্বের ব্যাপারটা, এগুলো কিন্তু নতুন সামাজিক সমস্যা হিসাবে পরিবর্তনের সুযোগ। এটা শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সমস্যা না, এটা আমরা এদেরকেও কিন্তু এই বিবেচনা এগুলো নিতে হবে। আরেকটি হচ্ছে রিস্ক ফ্যাক্টর, যে এদের যখন টাকা আয় করে সঠিক জায়গায় বিনিয়োগ যদি না করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যৎটা কিন্তু অনিশ্চয়তাপূর্ণ হয়। সুতরাং সরকারের পলিসি লেভেলে এই কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন ডিজিটাইজেশনের ফলটা কিন্তু মাইক্রো ফাইন্যান্স পর্যন্ত পৌঁছাতে পারে নাই। এখানে কিন্তু যারা এই গল্পের নির্মাতা, তারা কিন্তু এখনো তাদের আধারে রাখা হয়েছে। শক্তিশালী হয়েছে কে? ম্যানেজার্স গ্রুপস, অর্থাৎ ক্ষুদ্র ঋণকে যারা ম্যানেজ করেছে। এই গল্পটা কিন্তু সেই সতর্কতাটার কথা বলছে।
আরেকটি হচ্ছে যে অনেকগুলো এজেন্সি তৈরি হয়েছে, এর ভেতরে সমন্বয়টা দরকার, ইন্টারঅপারেটিবিলিটি। এই জায়গাটা কিন্তু আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক গতিশীলতার জন্য আরেকটা দরকার। আর বাজারকে কেন্দ্র করে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পুঁজির সমন্বয়ের দৃশ্যটা কিন্তু এখন দৃশ্যমান। এই যে সংস্কৃতির যে পরিবর্তনের কথা বলছিল, এখন কিন্তু গ্রামের মানুষ শুধু ঢাকা দেখে, খুলনা থেকে, রাজশাহী দেখে কিন্তু নিজেদের জীবনযাপন অনুশীলন করে না। সে ইটালি দেখে, গ্রিস দেখে, মিডল ইস্ট থেকে, মালয়েশিয়া দেখে, সিঙ্গাপুর দেখেও তার কিন্তু ব্যাপারটা হয়, এবং তার অভিজ্ঞতাটা ঘটছে একটা পজিটিভ জায়গা থেকে। সেটা হচ্ছে তার এসপিরেশন, আকাঙ্ক্ষার জগৎ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটি হচ্ছে আমাদের সার্বিক এই গল্পের ভবিষ্যৎ রূপটা, যেটি হয়তো আমরা এটা পাইনি। গ্লোবালাইজেশন যে অ্যাসপিরেশনটা তৈরি করে দিচ্ছে, সেই অ্যাসপিরেশনটা কিন্তু আমার ব্যক্তি জীবনে উঠে আসতেছে। ইন্ডিভিজুয়ালিজম বাড়তেছে, কনজিউমারিজম বাড়তেছে, মার্কেটের সাথে সম্পৃক্ত বাড়তেছে। ভোগবাদ কেন্দ্রিক একটা সমাজের দিকে আমরা আগাচ্ছি, সেটা একদম গ্রাম সমাজ। ঠিক আছে, আই থিঙ্ক আমরা আমাদেরকে যে টাইম অ্যাসাইন করা ছিল মোটামুটি সেটার মধ্যে মানে আমাদের এই স্টাডিটাতে এত বৃহৎ পরিসরে যে আমরা বলতে পারবো আরো অনেক কিছু, কারণ আরো অনেক ফাইন্ডিংস আছে যেটা আমরা আজকে ডিসকাস করতে পারলাম না। আমরা শাকাল ভাইয়ের কাছ থেকে ফাইন্যান্সিং, ডিজিটাল ফাইন্যান্সিং কেন্দ্রিক আলোচনা শুনলাম, শাকালের থেকে সাংস্কৃতিক পরিবর্তনের কিছু জিনিস শুনলাম, কিন্তু এর সেটাও খুব সামান্য, খুবই সামান্য। এর প্রেক্ষিতে যে রিপোর্টগুলো সেগুলো তো আর ওয়েবসাইটে যখন আপলোডেড হবে আই থিঙ্ক যারা ইন্টারেস্টেড করতে পারবেন, কিন্তু পরবর্তীতে হয়তো আমরা আরো একটা বা দুটো এপিসোড করবো আমাদের অন্যান্য যে বিল স্টাডিতে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর। কিন্তু আজকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।